আমার ভাইয়ের সম্প্রতি বিয়ে হয়েছিল। আমার ভাবির ইচ্ছেগুলোও এখনও পূরণ হয়নি যে আমার ভাই বিয়ে করে শীঘ্রই বাইরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেল এবং যাওয়ার সময় আমাকে বলে গেল যে এখন তুমি তোমার ভাবির খেয়াল রাখবে কারণ বাড়িতে তুমিই একা থাকবে। আমিও আমার ভাইকে বলে দিলাম যে কোনো সমস্যা নেই। আপনি চিন্তা করবেন না কারণ আমিও আমার ভাইয়ের উপার্জন উপভোগ করতে চাই। একদিন আমার ভাবি আমাকে তার রুমে ডাকল। আমি জিজ্ঞেস করলাম ভাবি কি হয়েছে? ভাবি বলল তুমি দ্রুত আমার রুমে এসো এবং আমি ভাবির রুমে চলে গেলাম। ভাবি বলতে লাগল আমার মাথা খুব ব্যথা করছে। আমার মাথার মালিশ করে দাও। আমি বললাম ভাবি এটা আমি করতে পারব না। কিন্তু ভাবি বলতে লাগল তোমাকে এটা করতেই হবে। আমি ভাবির মাথার মালিশ করতে লাগলাম। ভাবি বলতে লাগল এখন তুমি আমার পিঠে তেল লাগিয়ে মালিশ করো। তারপর ভাবি তার শাড়ি। এসব দেখে আমার কাঁপুনি শুরু হয়ে গেল। তারপর আমি ভাবির পিঠে তেল লাগালাম এবং ধীরে ধীরে মালিশ করতে লাগলাম। আমার মন সম্পূর্ণভাবে বিচলিত হয়ে গিয়েছিল। ভাবি অদ্ভুত শব্দ করতে শুরু করল। বাস তারপর কি হল? আমি আর ধৈর্য ধরে রাখতে পারলাম না এবং আমি ভাবির। আমার বয়স ছিল ২৪ বছর। সেই সময় আমি বাড়িতেই থাকতাম। আমার ভাই বিয়ে করিয়েছিল এই জন্য যাতে আমি একা বোধ না করি। ভাবির নাম ছিল পুনম এবং আমিও তাকে পুনমি বলতাম। প্রায়শই সে উদাস থাকত। অনেকবার আমি তাকে চুপি চুপি কাঁদতে দেখেছি। আমার মনে হল সে আমার ভাইকে মিস করে। তাই চুপি চুপি কাঁদে। কিন্তু না আমি কখনো তাকে এ বিষয়ে জিজ্ঞেস করিনি আর না ভাবি কখনো খুলে আমাকে এ কথা বলেছে। রাতে সে তার রুমে বন্ধ হয়ে যেত এবং রুম থেকে কান্নার শব্দ আসতে শুরু করত। আসলে আমার ভাইয়ের বিয়ের পরের সপ্তাহেই সে বিদেশ চলে গিয়েছিল। একজন নতুন বধূর জন্য তার স্বামী ছাড়া থাকা খুব কঠিন হয়ে পড়ে। কিন্তু আমার ভাই তো শুধু আমার জন্যই বিয়ে করেছিল কারণ আমি বাড়িতে একা থাকতাম এবং এখন বাড়ির দায়িত্ব নেওয়ার জন্য একজন মহিলার থাকা জরুরি ছিল। এই জন্যই ভাই ভাবিকে আমার হাতে ছেড়ে চলে গেল। পুনম ভাবি সম্পূর্ণ একা থাকত। তার খেয়ালও আমি রাখতাম। সে ছিল ২৮ বছরের এক যুবতী। সম্পর্ক না পাওয়ার কারণে আমার ভাইয়ের সাথে তার বিয়ে হয়ে গিয়েছিল। কারণ সময়ের সাথে সাথে তার বয়স বাড়ছিল। এক রাতে আমি ঘুমানোর জন্য শুয়েছিলাম। যখন ভাবি আমাকে ডাকতে শুরু করল। আমি ভাবছিলাম এই সময় ভাবির আমার কি প্রয়োজন হতে পারে। এটা ভেবেই আমি দ্রুত ভাবির রুমে চলে গেলাম। কারণ ভাই যাওয়ার সময় সব দায়িত্ব আমার উপর ছেড়ে দিয়েছিল। সে বলেছিল যে আমার পরে বাড়ির প্রয়োজনের খেয়াল রাখতে এবং সত্যিকারের মন দিয়ে ভাবির সেবা করতে কারণ ভাইয়ের টাকায় আমি আরাম করতাম। তাই আমি চাইনি যে ভাবি আমার ভাইয়ের কাছে কোনো অভিযোগ করে। যখনই ভাবি ফিরে আসার কথা বলত সে কোনো না কোনো ছলনা করে আসতে মানা করে দিত। রাত ১২টার সময় ভাবি আমাকে ডেকে তার রুমে ডাকল এবং আমি ভেবে চলে গেলাম যে কোনো জরুরি কাজ হবে। কিন্তু সেখানে গিয়ে আমি হতবাক হয়ে গেলাম কারণ সে নিজে বিছানায় শুয়েছিল। আমি ঘাবড়ে গিয়ে দরজার কাছে থেমে গেলাম। ভাবিকে ডেকে জিজ্ঞেস করলাম ভাবি আমার কোনো কাজ ছিল? আমার কথা শুনে সে উঠে বসল এবং আমি ভেবেছিলাম যে সবসময়ের মতো তার দুপাট্টা দিয়ে নিজেকে ঢেকে নেবে কারণ সে সারাদিন দুপাট্টা পরে থাকত। আমি তাকে কখনো এভাবে দেখিনি। কিন্তু আমার কথা শুনে সে বলতে লাগল, সমীর ভিতরে চলে আসো। আমার তোমার সাথে কিছু জরুরি কাজ আছে ভাবি। এখনও সে সেইভাবে শুয়েছিল। আমি রুমে গেলাম কিন্তু আমার চোখ নিচু ছিল এবং আমি লজ্জা পাচ্ছিলাম। আমি ভাবিকে প্রথমবার এভাবে দেখেছিলাম। ভাবি আমার দিকে ঘুরে তাকাল এবং আমার নিচু চোখ দেখে বলতে লাগল, সমীর লজ্জা পাওয়ার কিছু নেই। এই বাড়িতে আমাদেরই একে অপরের সঙ্গ দিতে হবে। আমার স্বামী তো বিদেশে থাকে কিন্তু তুমি সবসময় এখানে থাকো এবং আমার খেয়াল রাখো। এটা ভেবেই আমি তোমাকে ডেকেছি যে কঠিন সময়ে তুমি আমার সঙ্গ দেবে। ভাবির কথা শুনে আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। সে বলতে লাগল আমার মাথায় খুব ব্যথা করছে। তুমি কি আমার মালিশ করে দেবে? তোমার ভাই আমাকে বলেছিল যে তুমি খুব ভালো ম্যাসাজ করো এবং তার মাথা ব্যথা কয়েক মিনিটেই সেরে যায়। ভাবির কথা শুনে আমি হেসে উঠলাম কারণ এটা সত্যি যে ভাই যখন এখানে থাকতেন তখন সবসময় আমার কাছ থেকে মাথার ম্যাসাজ করিয়ে নিতেন। কিন্তু সে তো আমার ভাই ছিল আর ভাবিকে ম্যাসাজ আমি কিভাবে করতে পারি? ভাবি আমাকে ভাবিয়ে দিয়েছিল। বুঝতে পারছিলাম না কি করব। আমি ভাবছিলাম ভাবি কেমন নারী যে তার দেবরকে ম্যাসাজ করতে বলে। তার লজ্জা করল না, যদিও এটা কোনো বড় কথা নয়। কিন্তু একজন নারীর একজন পুরুষের কাছ থেকে ম্যাসাজ করানো, আর সেটাও তার দেবরের কাছ থেকে, যদি অন্য কেউ হতো তাহলে না বলে বরং তাকে কটু কথা শুনিয়ে দিত।
কিন্তু এখন আমি ভাবির দয়ার উপর বেঁচেছিলাম। তাই তার সামনে কথা বলার সাহস ছিল না, আর না বলতেও পারছিলাম না। ভাবি ড্রেসিং টেবিলে রাখা তেলের বোতলটা আমাকে দেখিয়ে বলতে লাগল, খুব ভালো হবে যদি তুমি আমার মাথায় ম্যাসাজ করে দাও। বলার সময় তার চোখে ভেজা ভাব ছিল, আর আমার মনে হলো হয়তো সে খুব কষ্টে আছে। কিন্তু আমি ভাবিকে না বলতে পারলাম না। আমি সেই তেলটা নিয়ে তার বিছানার পাশে বসলাম। তারপর ধীরে ধীরে তেল তার মাথায় লাগিয়ে ম্যাসাজ করতে শুরু করলাম। আমি আমার দৃষ্টি নিচু করে রেখেছিলাম এবং কোনো রকম অনুভূতি হতে নিজেকে বিরত রেখেছিলাম। আমার হাত তার মাথায় তেল লাগানোর সময় ভীষণভাবে কাঁপছিল। আমি আজ পর্যন্ত ভাবির অনেক সাহায্য করেছি, কিন্তু ভাবি কখনো আমার কাছে এমন অনুরোধ করেনি। যত আমি তেল লাগাতে থাকলাম, ভাবির অদ্ভুত আওয়াজ ঘরে গুঞ্জন করতে লাগল। মনে হচ্ছিল যেন সে আরাম পাচ্ছে। আমি আবার তার দিকে তাকাইনি, আর না তার মুখের দিকে চোখ পড়েছে। আমার লজ্জা হচ্ছিল, আর আমি সেখান থেকে চলে যেতে চাইছিলাম। কিন্তু আমি বাধ্য ছিলাম। যদি আমি ভাবিকে না বলতাম আর এটা আমার ভাইয়ের কানে যেত, তাহলে ভাবির কোনো কথাই মানা হতো না। নইলে আমার খরচা বন্ধ হয়ে যেত। ভাবির ইচ্ছা এমন ছিল যে সে কখনো কোনো কিছু থেকে না বলেনি। আমি বিনা দ্বিধায় তার কাছ থেকে টাকা চেয়ে নিতাম, আর সে বিনা প্রশ্নে আমাকে দিয়ে দিত। কিছুক্ষণ ধরে আমি ম্যাসাজ করতে থাকলাম, আর তার আওয়াজ ঘরে গুঞ্জন করতে থাকল। এরপর সম্ভবত সে ঘুমিয়ে পড়েছিল, কারণ তার আওয়াজ বন্ধ হয়ে গেল। তারপর আমি উঠে আমার ঘরে চলে এলাম। প্রথমবার আমি কোনো নারীর এভাবে ম্যাসাজ করলাম, আর এই ঘটনা আমার ভেতর আগুন জ্বালিয়ে দিয়েছিল। ভাবির ফর্সা মুখ আমাকেও মাতাল করে দিয়েছিল। যেই মনে হলো সে আমার ভাইয়ের স্ত্রী, আমি ভাবলাম এখন আর তার ঘরে যাব না। পরদিন সকালে ভাবি পুরোপুরি দোপাট্টা পরেছিল আর আমার জন্য রুটি বানাচ্ছিল। তারপর আমি এগিয়ে গিয়ে রুটি নিলাম, আর সে আমাকে বলতে লাগল, সমীর, তুমি আমার মাথাব্যথা সারিয়ে দিয়েছ। আমি তোমাকে ধন্যবাদ দিতে চাই কি? তার কথা শুনে আমি লজ্জা পেয়ে গেলাম। আমি বললাম, আসলে আপনি সারাদিন বাড়িতে কাজ করে ক্লান্ত হয়ে যান। তাই আমি চেষ্টা করব আপনার কাজে সাহায্য করতে, না হলে আপনি কাউকে রাখুন গু। আমার কথা শুনে ভাবি বলল, আমার ক্লান্তি তখনই দূর হবে যখন আমার স্বামী আসবে। সেই দিনই আমার ক্লান্তি দূর হবে গু। আমি তার কথার মানে বুঝতে পারলাম না। কিন্তু সে রান্নাঘরে চলে গেল, আর আমার কাজের সময় হয়ে গেল। আমি বাড়ি থেকে চলে গেলাম। সারাদিন আমার মাথায় ভাবিই ঘুরছিল। দুপুরে যখন বাড়ি ফিরলাম, আমার বোনও বাড়ি চলে এসেছিল। আমি ভাবলাম কোনোভাবে সুযোগ খুঁজে ভাবির ম্যাসাজের কথা বলে দেব। কিন্তু তারা দুজন এতই মগ্ন ছিল যে আমার জন্য সময় পেল না। কিছুক্ষণ পরে আমার বোন বলে চলে গেল যে তার স্বামী কাজ থেকে আসছে, আর আমি তাকে ম্যাসাজের কথা বলতে পারলাম না। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পরে যখন ঘর থেকে বের হলাম, তখন দেখলাম ভাবি কাপড় ধুচ্ছে আর খুব কষ্টে কাপড়ের বালতি উঠিয়ে ছাদে নিয়ে যাচ্ছে। এটা দেখে আমার লজ্জা হলো, কারণ সব কাপড়ই আমার ছিল, আর আমার জন্যই তাকে এত কষ্ট সহ্য করতে হচ্ছিল। আমি তাড়াতাড়ি ভাবিকে ডাকলাম, আর সে ঘামে ভিজে গিয়েছিল। আমি বালতি ধরে ছাদে গেলাম আর তার সাহায্য করে কাপড়গুলো দড়িতে টাঙিয়ে দিলাম। যখন আমরা ফিরে এলাম, তখন সে একটু অদ্ভুতভাবে হাঁটছিল, যেন তার খুব কষ্ট হচ্ছে। আমি তাকে বললাম, যদি সে বলে তাহলে আমি তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারি। আমার মনে হচ্ছিল তার মাথাব্যথা হচ্ছে। আমার কথা শুনে সে দুঃখের সঙ্গে হেসে বলল, এটা আমার ভুলের ফল। ভাবির কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। তুমি চিন্তা করো না, আমি শীঘ্রই সুস্থ হয়ে যাব এবং আমার ঘরে চলে গেলাম। গত কয়েকদিন ধরে তার প্রতিটি কথা আমার বোঝার বাইরে ছিল এবং এটি আমার জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। কখনো কখনো মনে হচ্ছিল সে কিছু লুকানোর চেষ্টা করছে। দুপুর শেষ হয়ে গেল এবং সন্ধ্যা হয়ে গেল। আমার চা পান করার ইচ্ছা হচ্ছিল। আমি বৌদির ঘরে গিয়ে তাকে ডাকতে গেলাম। কিন্তু সে তার ঘরে কাঁদছিল এবং কাউকে বলছিল, এটা সব তোমার কারণেই হয়েছে। আজ আমার যে অবস্থা তার দায়ী তুমি। বৌদির কথা শুনে আমি দরজায় থেমে গেলাম। আমি জানতাম না সে কার সাথে কথা বলছিল, কিন্তু নিশ্চিতভাবে সে আমার ভাই ছিল না। বৌদির কথা থেকে আমি বুঝতে পেরেছিলাম যে তার মাথাব্যথার কারণই ছিল সে অন্য কারো সাথে ভুলভাবে কথা বলছিল। আমি বুঝতে পারছিলাম না যে এসব শুনে আমাকে কি করা উচিত। কোনো চিন্তা না করে আমি আমার ভাইকে ফোন করলাম। আমি তাকে বললাম, তুমি ফিরে আসছ না কেন? সে বলল, কি হয়েছে? সব ঠিক আছে তো? আমি তাকে বললাম তার স্ত্রী কেমন আচরণ করছে, এবং শুধু এটাই বললাম যে সে তোমার জন্য মন কেমন করছে, তাই তাড়াতাড়ি ফিরে এসো। কিছু কথা বলার পর সে ফোন কেটে দিল।
তারপর আমি ভাবতে লাগলাম আমাকে কি করা উচিত নয়। তারপর সেই রাতে বৌদি আমাকে ডেকে তার ঘরে নিয়ে গেল। আমি তার ঘরে গেলাম এবং সে শুয়েছিল এবং মাথার ম্যাসাজ করতে বলল। আমি নিঃশব্দে তেলের বোতল নিলাম এবং তার মাথায় ম্যাসাজ করতে লাগলাম। আমি ভাবছিলাম সে আমার কাছ থেকে তার মাথার ম্যাসাজ কেন করাচ্ছে। আমার মনে হচ্ছিল যখন আমি কলেজে যেতাম তখন বাড়িতে কেউ আসত। এটি দেখার জন্য পরের দিন আমি কলেজ থেকে তাড়াতাড়ি ফিরে এলাম। কিন্তু এটি দেখে আমি হতবাক হয়ে গেলাম যে বাড়িটি সম্পূর্ণ নির্জন ছিল এবং বাড়িতে কেউ ছিল না। আমি বাড়ি থেকে কিছু দূরে দাঁড়িয়েছিলাম এবং কিছুক্ষণ পরে বৌদি বাড়িতে এল। ঘামে ভেজা সে বাড়ির দরজা খুলে ভিতরে চলে গেল। আমি তাড়াতাড়ি বাড়িতে গেলাম এবং বৌদিকে জিজ্ঞাসা করতে লাগলাম সে সারাদিন কি করেছিল। বৌদি আমাকে বাড়ির কাজের কথা বলতে লাগল। কিন্তু সে বলল না যে সে বাইরে কেন গিয়েছিল। এখন আমি সম্পূর্ণ নিশ্চিত হয়েছিলাম যে সে কিছু না কিছু ভুল করছিল। সারাদিন আমি এইভাবে অস্থির হয়ে কাটালাম। আমি বৌদির সত্য জানতে চেয়েছিলাম। তারপর রাতের বেলা বৌদি আমাকে তার ঘরে ডাকল। আমি জানতাম সে আমার কাছ থেকে ম্যাসাজ করাতে চায়। কিন্তু আমার মন এটার জন্য মানছিল না। এটা সত্য যে তার মাথা ব্যথা হতো এবং তার কথা শুনে আমি তার ঘরে চলে গেলাম। আমি তেলের বোতল নিলাম এবং আবার ম্যাসাজ করতে লাগলাম। কিন্তু সে আমাকে এমন কিছু বলল যে আমি হতবাক হয়ে গেলাম। সে বলল আগে লাইট বন্ধ করে দাও। এটা প্রথমবার যখন সে আমাকে লাইট বন্ধ করতে বলেছিল। আমি জিজ্ঞাসা করলাম এই লাইট কেন বন্ধ করতে হবে? কিন্তু সে রাগ করে আমার দিকে তাকাতে লাগল। বারবার বলার পর আমি লাইট বন্ধ করলাম এবং ম্যাসাজের জন্য প্রস্তুত হলাম। যখন আমি তার পাশে বসলাম তখন সে আমার হাত ধরে ফেল। তার এই আচরণে আমি হতবাক হয়ে গেলাম। আমার রাগ হচ্ছিল যে সে তার সীমা অতিক্রম করছে। আমি রেগে বললাম, তুমি কি করছ? সে বলল, সমীর, আমি তোমার সাথে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলতে চাই, কিন্তু আমার এত সাহস নেই যে আমি আলোতে তোমার সাথে কথা বলতে পারি। তাই আমি অন্ধকার করে রেখেছি। ভাবির কণ্ঠে আমি কিছু আলাদা অনুভব করছিলাম। এরপর সে আমার হাত ধরে তার কথা বলা শুরু করল, যা আমি শুনে হতবাক হয়ে গেলাম। সে বলল যে সে ছেলেদের খুব পছন্দ করে, কিন্তু কেউই তার সাথে সম্পর্ক রাখতে চায় না। তাই সে একা জীবন কাটাচ্ছে। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হল যখন তার জীবনে একজন মানুষ এল, যে তাকে ভালোবাসা ও স্বপ্ন দেখাল। যখনই সে টাকা চাইত সে তাকে দিত। কিন্তু যখন সে বিয়ের কথা বলল তখন সে মানা করল কারণ সে একটু বয়সে বড় হয়ে গিয়েছিল এবং সে তার সাথে বিয়ে করতে চায়নি। সে অন্য কোনো মেয়ে চাইত কারণ সে বেশ উন্নতি করেছিল। তারই কারণে সে তার ছোটখাটো ব্যবসা শুরু করেছিল। তার কাছে সবকিছু চলে এসেছিল এবং তার আর তার প্রয়োজন ছিল না। কিন্তু এত বছর পর দুই চাকরির কারণে সে তাকে ছেড়ে চলে গেল এবং এখন তার কোমরে ব্যথা হতো আর মাথায় মাঝে মাঝে ব্যথা হতে শুরু করেছিল। আমি অনেক কষ্ট সহ্য করছিলাম। যখন তোমার ভাইয়ের বিয়ের সিদ্ধান্ত এল, আমার বাবা মা বাধ্য হয়ে তোমার ভাইয়ের সাথে আমার বিয়ে দিলেন। আর আমি বিয়ে করে এখানে চলে এলাম। কিন্তু সব সময় আমার এই আফসোস হতো যে আমি কেমন মানুষের পিছনে নিজেকে নষ্ট করেছি যে কখনো আমার ছিলই না। আমার ভাইয়েরা আমার কদর করেনি আর না আমার ভালোবাসা। তারপর আমার উপর সবচেয়ে বড় দুঃখ এল যখন আমি জানলাম যে তোমার ভাই বিদেশে বিয়ে করেছে। তোমার ভাই কয়েকদিন আগে আমাকে ফোন করে বলল যে সে সেখানে বিয়ে করেছে এবং এই বিয়ে শুধু তোমার সাথে এই বাড়ির জন্য করা হয়েছিল। এটা শুনে আমি হতবাক হয়ে গেলাম। আমার মনে এই কথায় আটকে রইল। আমি আমার পুরো জীবন অন্যের সম্মান করতে কাটিয়েছি, কিন্তু আমি কিছু পাইনি। আমি এই চিন্তায় ডুবে রইলাম। একদিন আমি ছাদে কাপড় ধোয়ার সময় পড়ে গেলাম। এতে আমার কোমরে ব্যথা হতে লাগল এবং বাধ্য হয়ে আমাকে তোমার কাছে ম্যাসাজ করাতে হতো। আমার লজ্জা হতো যে আমি তোমার কাছে এসে ম্যাসাজ করাতাম। কিন্তু আমি কি করতাম? তোমা ছাড়া আমার কোনো ভরসা ছিল না। কাল আমি আমার বাড়ি গিয়েছিলাম। আমি আমার মাকে আমার স্বামীর দ্বিতীয় বিয়ের কথা বললাম, তখন সে বলল যে আমি আর কতদিন এমন জীবন কাটাব। এটা শুনে আমি ভেঙে পড়লাম এবং বাড়ি ফিরে এলাম। আমি জানতাম যে আমার জীবনে এখন আর কিছুই বাকি নেই। আজ তোমার সামনে সবকিছু বলছি কারণ আমি তোমার কাছে ম্যাসাজ করাতে আসতাম। আমার লজ্জা হতো। কিন্তু আজ না হয় কাল তোমার এই কথা জানা হতো যে তোমার ভাই দ্বিতীয় বিয়ে করেছে এবং এখন সে কখনো ফিরে আসবে না। তাই আমি ভেবেছি যে তোমাকে আমার সব সত্য বলি। এটা বলে ভাবি কেঁদে ফেল। শুক্রিয়া যে ভাবি রুমের লাইট বন্ধ করে দিয়েছিল।
আমার খুব আফসোস হলো যে আমার ভাই খুব খারাপ ব্যবহার করেছিল। আগেই তার সাথে খুব খারাপ হয়ে গিয়েছিল এবং এখন সে তাকেও ছেড়ে দিয়েছে। কিন্তু কোথাও না কোথাও এতে আমাদের ভাইবোনদেরও ভুল ছিল। আমরা তাকে কখনো ফিরে আসতে দিইনি। তার বয়স বাড়ছিল। আর কতদিন সে একা থাকবে? তারপর সে অন্য একজন নারীকে বিয়ে করল। অনেকক্ষণ পর ভাবি বলল যে আমি আমার পুরো জীবন এই বাড়িতে চুপচাপ কাটিয়ে দেব। আমি তোমারও খেয়াল রাখব এবং তোমার বাড়িরও দেখাশোনা করব। শুধু তুমি আমাকে এই বাড়ি থেকে যেতে দিও না। তোমার ভাই এখন কখনো ফিরে আসবে না এবং আমিও এখানেই থাকব। আমার ভয় যে একদিন তুমি আমাকে এই বাড়ি থেকে বের করে দেবে। আমি ভাবিকে বললাম যে এমন কখনো হবে না। আমি তোমাকে কোথাও যেতে দেব না। তুমি এই বাড়িকে যেভাবে সামলাও এমন কেউ করতে পারে না। কিন্তু তুমি একা জীবন কেন কাটাতে চাও? আমার ভাইয়ের থেকে তালাক নিয়ে আমার সাথে বিয়ে করো। আমার কথা শুনে ভাবি হতবাক হয়ে গেল। আমি উঠে রুমের লাইট জ্বালালাম এবং বললাম, সুখেরও তোমার অধিকার আছে। আমার পড়াশোনা শেষ হতে চলেছে এবং আমি শীঘ্রই চাকরি করব। তখন তুমি তোমার তালাক নিয়ে নাও। তালাক ইত্যাদি নিয়ে নাও। আমি শীঘ্রই তোমাকে বিয়ে করব এবং একটি নতুন জীবন শুরু করব। আমাদের বন্ধুত্ব আছে। যখন তোমার বাবা মা সত্যি জানবে তখন তারা মানা করবে না। ভাবি বলল যে আমি বয়সে অনেক বড়। লোকেরা কথা বলবে। দুনিয়া কি বলবে? আমি বললাম, এই দুনিয়া আমাদের কি দিয়েছে? আর তুমি দুনিয়ার কথা ভাবছ, এই সম্পর্কে আমার কোনো আপত্তি নেই। আমার কথা শুনে ভাবি কেঁদে উঠলেন। আমি তখনই ভাবির মাকে ফোন করলাম এবং সব কথা বলে দিলাম। তিনিও খুব লজ্জিত হলেন এবং ক্ষমা চাইলেন। পরে ভাবি তার ভাইয়ের থেকে তালাক নিলেন। কয়েক মাস পর আমার পুনমের সাথে বিয়ে হয়ে গেল এবং আমরা খুব খুশি। আমি বয়সে একটু ছোট ছিলাম কিন্তু তাকে সেই সুখ দিয়েছি যা আমার ভাই এবং তার এক্সপিএফ দিতে পারেনি। ভাবি আমার উপর এত খুশি হয়ে গেলেন এবং আমরা প্রতিদিন রাতে সুন্দর দৃশ্য দেখতে যেতাম। আপনি আমার এই গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। আর যদি গল্পটি পছন্দ হয়ে থাকে তবে ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ এই চ্যানেলে আমরা এই ধরনের গল্প নিয়ে আসি। দেখা হবে আরেকটি নতুন গল্প।